গতকালের ভিডিওতে আলোচনা করেছি পুরোটাই জামশেদপুরকে নিয়ে। তো আজকের ভিডিওতে পুরোটাই আলোচনা করব মোহনবাগানকে নিয়ে, অবশ্যই জামশেদপুর ম্যাচের রেসপেক্টিভ থেকে। মেনলি আলোচনা করব মোহনবাগানের কোন কোন দিকটা নিয়ে সমস্যা রয়েছে, কোন কোন দিক একটু সামলে খেলতে হবে, মোহনবাগানের অ্যাডভান্টেজ কোথায় রয়েছে, আর কোন কোন ভুল করা যাবে না, সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখন মোহনবাগানের প্রবলেম আমাদের সমস্ত সমর্থকরা জানে, মোহনবাগান প্লেয়াররাও জানে, মোহনবাগান কোচও জানে, কিন্তু দিনের পর দিন খেলা চলছে, মোহনবাগানের প্রবলেমগুলোর যে প্রবলেমগুলো হয়ে আছে সেটার কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। প্রথম এবং সব থেকে বড় সমস্যা মোহনবাগানের হচ্ছে লিস্টন মনবীরের মিস করার এবং ওদের দুজনেরই ডিসিশন মেকিংয়ের ক্ষমতাটা নিয়ে। নেই করে প্রচুর ভিডিও হয়ে গেছে, হিসেব করলে দেখা যাবে প্রায় 20-30টার ওপর ভিডিও হয়ে গেছে, যে এবছরের সমস্যা নয় তো গত বছর থেকে চলছে, যে লিস্টন মনবীর ঠিক সময় পাস করছে না আর ঠিক সময়ে শট মারছে না, যেখানে শট মারার দরকার সেখানে শট মারছে না, যেখানে পাস করার দরকার সেখানে পাস করছে না। এখন প্রত্যেকটা ম্যাচেই মোহনবাগান 8-10টা সুযোগ তৈরি করছে, তার থেকে 2 কি 3টে গোল করতে পারছে। এটা এইভাবে চলতে পারে না, এটা তো একটুখানি বন্ধ হতে হবে বা এটাকে রিপেয়ার করতে হবে। ভালো টাফ টিমের এগেনস্টে আমরা 4 থেকে 5টা সুযোগই পাবো এবং সেখানে আমাদেরকে 4-5টার মধ্যে ম্যাক্সিমামটাই গোলে কনভার্ট করতে হবে। আজকে মোহনবাগানের সঙ্গে অন্যান্য টিমের একটা কোয়ালিটিগত ডিফারেন্স রয়েছে, সেই কারণেই মোহনবাগান কিন্তু এতগুলো সুযোগ তৈরি করতে পারছে। কিন্তু প্রত্যেকটা ম্যাচে এতগুলো সুযোগ তৈরি হবে আর ওদেরকে 4-5টা মিস করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, এটা তো হয় না। আজকে 4-5টা গোল করলে 3 পয়েন্টই পাওয়া যাবে, 3 পয়েন্ট থেকে বেশি 6 পয়েন্ট বা 8 পয়েন্ট পাওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু 5টা সুযোগ পেলে তার মধ্যে 3-4টে গোল করতে পারলে যে ম্যাচগুলো আমাদের টাফ হয়ে যাচ্ছে বা যে ম্যাচগুলো আমরা পয়েন্ট লুজ করছি বা ড্র হচ্ছে, সেই ম্যাচগুলো থেকেও পয়েন্ট লুজ হবে না এবং ম্যাচগুলো ওইভাবে ড্র বা হেরে যাওয়ার সম্ভাবনাও আমাদের কমে যাবে। এবার যদি বলেন হাফ চান্স মিস, তো সব দেশে সব জায়গায় ইন্টারন্যাশনাল ফুটবল সবেতে দেখা যায় হাফ চান্স মিসের কথাটা কিন্তু বলা হচ্ছে না। এখানে যে চান্সগুলো মিস করছে সেই চান্সগুলো কিন্তু অন্যান্য যে কোনো ফুটবলার গোলে কনভার্ট করে দিতে পারে এবং শিওর শট গোল, সেই জায়গাগুলো মিস হচ্ছে। আজকে কোনো টিমের বিরুদ্ধে যদি আমরা 2টো চান্স পাই আর সেখান থেকে একটা গোল করতে হয় আর সেটা যদি আমরা করতে না পারি, তখন 2 পয়েন্ট যদি চলে যায়, তখন কিন্তু এই লিস্টন মনবীরকে কোচও ক্ষমা করবে না, সমর্থকরাও ক্ষমা করবে না। কিন্তু বলতে পারেন মোহনবাগানের টিমের কোয়ালিটি বা কেউ বলতে পারেন কপাল জোরে, যে কোনো কারণেই মোহনবাগান অনেকগুলো সুযোগ পাচ্ছে, তাই 3-4টে মিস করার পরেও তারা 2-3টে গোল করে দিচ্ছে। নেক্সট, মোহনবাগানের সব থেকে বড় সমস্যা হচ্ছে মোহনবাগান যতগুলো গোল পেয়েছে তার মধ্যে ওপেন প্লে থেকে গোলের সংখ্যা কিন্তু ভীষণ কম। মাঝখান দিয়ে গ্রেগ স্টুয়ার্ট থাকলে বল তৈরি হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট না থাকলে মাঝখান বলে মোহনবাগানের কিছু থাকছে না। মাঝখানে মিডফিল্ড বলতে 2টো ডিফেন্সিভ ব্লকার, তারা অপোনেন্টের অ্যাট্যাকটাকে ব্লক করছে, কিন্তু মাঝখান দিয়ে যেটা সুন্দর অ্যাট্যাক তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না গ্রেগ স্টুয়ার্ট না থাকলে। ফলে সার্জিও লোবেরার মতো কোচের এগেনস্টে খেলতে গেলেই তারা কিন্তু আমাদের খেলার জিনিসটা বুঝে যাচ্ছে, উইং দুটোকে লক করে দিচ্ছে, মাঝখানটায় একটা ব্লকার রেখে দিচ্ছে, খেলাটা ওখানে আমাদের শেষ করে দিচ্ছে, আমাদের গোল করতে দিচ্ছে না। এবার নিজেদের ক্ষমতা প্রয়োগ করে বা সেট পিস থেকে বা এক্সট্রা অর্ডিনারি গোল কটা হতে পারে, একটা, খুব বেশি হলে 2টো হতে পারে। তো সেই কারণে ওড়িশা এফসির মতো টিম আমাদের কাছে প্রবলেম তৈরি করছে, যে ওড়িশা এফসি কিন্তু অন্যান্য টিমের কাছে প্রবলেম তৈরি করছে না। মুম্বাই সিটি এফসির মতো টিম যারা অন্যান্য অনেক টিমের কাছে হেরে যাচ্ছে, কিন্তু আমাদের সামনে পড়লে আমাদের প্রবলেমে ফেলে দিচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের জোরে। তো এই দিকটা নিয়ে মোহনবাগানকে ভাবতে হবে। যদি এবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে এএফসি খেলতে যায়, তাহলে তো এই প্রবলেমগুলোর কোনো ক্ষমা হবে না ওখানে। যাকে সেটা এখন অনেক দূরের ব্যাপার, আগে লিগ শিল্ড জিততে হবে, কিন্তু লিগ শিল্ড জেতার ক্ষেত্রেও এই ছোট ছোট প্রবলেমগুলো তো আমাদের রিপেয়ার করতে হবে, কারণ এটা কোনো বড় টিমের কাছে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার নয় যে আমরা উইং দিয়ে খেলে পুরো লিগ শিল্ড জিতে গেলাম বা আমরা ওপেন প্লে থেকে সেরকম অ্যাটাক না করেও লিগ শিল্ড জিতে যাচ্ছি, সব ম্যাচ জিতে যাচ্ছি। এটা লিগ শিল্ড জেতার ক্ষেত্রে বা পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে খুবই ভালো লাগছে দেখতে জিনিসটা, কিন্তু আলটিমেটলি মোহনবাগানের খেলার সব দিক বিচার করলে এই জায়গাটা কিন্তু একটা প্রবলেমের জায়গা হয়ে থেকে যাচ্ছে। নেক্সট, জামশেদপুর ম্যাচ নিয়ে যদি আসি, তাহলে বলতে হয় যে জামশেদপুর ম্যাচে কিন্তু চরম পরীক্ষা হতে চলেছে আশিস রাই এবং শুভাশিসের। একদিক দিয়ে সানান, একদিক দিয়ে ইমরান, যদি দেখে তাতে কাজ হচ্ছে না তখন তারা এটাকে উল্টে দেবে, অথবা দুজন প্লেয়ার যে ক্রসটা তুলছে সেই ক্রসটা তারা আর ওই সাইড লাইন থেকে তুলবে না, ক্রসটা একটু ভেতরে ঢুকে এসে একটু মিডলের দিকে ঢুকে তারপর ক্রসটা তুলে দেবে।
ক্রস যদি একবার উঠে যায় তখন কিন্তু পুরো দায়িত্বটা চলে আসছে টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেসের ঘাড়ে। যদিও তাদের বিশাল ভালো উচ্চতা রয়েছে, দারুণ বডির স্ট্রাকচার রয়েছে, ফলে সেগুলো আশা করা যায় খুব বেশি প্রবলেম তৈরি করবে না। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে লিস্টন কেন ঠিকমতো ক্রস বাড়াচ্ছে না বা বাড়াতে পারছে না, কি সমস্যা হচ্ছে, ও সেলফিশ প্লে করছে। এই জায়গাটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে চাই। আমি কমেন্টেও অনেকবার বলেছি লিস্টন মেনলি ডান পায়ের প্লেয়ার, কিন্তু খেলে বাঁ দিক দিয়ে। ডান পায়ের প্লেয়ার যখন বাঁ দিক দিয়ে খেলে তখন তাকে বাঁ দিকের পাই ক্রসটা তুলতে হয়। এবার বাঁ পাটা যদি তার অতটা ভালো না চলে তাহলে সে ক্রসটা ঠিক জায়গায় রাখতে পারবে না। শট তাও গোলের দিকে লক্ষ্য করে মেরে দেওয়া যায়, কিন্তু ক্রস রাখতে গেলে ভীষণ আন্দাজের প্রয়োজন হয়। এবার লিস্টনকে ক্রস তুলতে গেলে ডান পায়ে তুলতে হবে। ডান পায়ে বলটা নিয়ে আসার পর যে অ্যাঙ্গেলটা থাকে সেটা ইনওয়ার্ডস গোল থাকে, ফলে ডান পায়ে যদি আপনি ক্রস তোলেন সেই বলটা গোলের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। ফলে প্লেয়ারকে খুব গোলের কাছে গেলে তবেই সে সেখানে মাথা ছোঁয়াতে পারবে, না হলে পারবে না। আর বাঁ পায়ে যদি ক্রস তোলা যায় তাহলে বলটা গোল থেকে আউটওয়ার্ডস যায় কিছুটা প্লেয়ারদের মাথার দিকে, সেই বলে প্লেয়ার মাথা ঠেকিয়ে আরামসে গোল তুলতে পারে। ফলে লিস্টনের থেকে আমরা এয়ারে ক্রস এক্সপেক্ট করতে পারি না। এখন যদি ও বাঁ পায়ে তুলে ফেলে সেটা মিরাকেল, আর তা না হলে লিস্টন যেটা করতে পারে গ্রাউন্ড পাস বাড়াতে পারে। এবার গ্রাউন্ড পাস বাড়ানোর ক্ষেত্রে ওর ওই বাঁ পা থেকে ডান পায়ে বল নিয়ে আসা, এতে যে টাইমটা লস হচ্ছে ততক্ষণে অপোনেন্টের প্লেয়াররা বক্সে ঢুকে যাচ্ছে, ফলে ওখানে একটা পায়ের জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে, সেখান দিয়ে গ্রাউন্ডে পাস বাড়ানোটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং লিস্টনের করার কিছু নেই তখন শট মারা ছাড়া। তো লিস্টনকে যা করতে হবে সেটা আগে করতে হবে, অনেক আগে, ওই অতটা টাইম নিলে চলবে না। আর মনবীর সেইভাবে ক্রস বাড়াতেই পারে না, মনবীর ক্রস বাড়ালে সেটা গোলপোস্ট পেরিয়ে লিস্টনের কাছে পৌঁছে যায়। এখন এই ম্যাচে আপুইয়া থাপা দুজনে যদি খেলতে পারে, আগে বলে নিচ্ছি, যদি খেলতে পারে তাহলে তাদের মেন কাজটা কিন্তু হবে রে কাচিকাওয়া বা জাভি হার্নান্ডিজ যেই সামনে থাকুক তাকে দূর থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে কোনো রকম শট নিতে না দেওয়া। এবং এতদিন যেরকম খেলেছে তাতে মনে হচ্ছে না যে সেটা নিয়ে খুব একটা সমস্যা হবে। আর আগের দিনের খেলা থেকে পরিষ্কার বোঝা গেল জেমি ম্যাকলারেনকে একটু ভালো বল বাড়ালে জেমি ম্যাকলারেন কি করতে পারে। সারা ম্যাচে একটাই ভালো বল বাড়ানো হয়েছিল জেমির উদ্দেশ্যে, সেই বলটা থেকেই জেমি গোল করে দিয়ে বেরিয়ে চলে গেছে। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সের মতো দুটো নাম, এলিক কাঁপানো নাম, তারা যখন সামনের দিকে থাকে তখন বাকি প্লেয়ারদের গোল করতে যাওয়ার চেষ্টা করাটা আমার মনে হচ্ছে কিছুটা ওয়েস্ট অফ চান্স, তাছাড়া কিছু নয়। এদেরকে বল বাড়ালে এরা আরামসে গোল করে দেবে। অবশ্যই ঠিক জায়গায় ঠিক সময় বলটা বাড়াতে হবে। এখন খালিদ জামিলের টিমে অনেক ফাস্ট ফুটবলার আছে, ইমরান এবং সানান্ত রয়েছেই, জর্ডান মারেরও স্পিড যথেষ্ট ভালো। তো সেই দিকে সব দিক দিয়ে বিচার করলে আপনি যদি অপোনেন্ট কোচ হন আর আপনার উল্টো দিকে যদি মোহনবাগানের মতো কোনো টিম থাকে, তাহলে আপনার প্রথম স্ট্র্যাটেজি হবে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলা। প্রথমে কিছুক্ষণ নর্মাল ফুটবল ট্রাই করা, যদি দেখা যে কিছু হচ্ছে তো ভালো, আর কিছু না হলে 15 থেকে 20 মিনিটের মধ্যে কাউন্টার অ্যাটাক বেস ফুটবলে চলে যাওয়াটাই হচ্ছে বেটার অপশান, এবং সেটাই আমার মনে হয় খালিদ জামিল করার চেষ্টা করবে। তবে এটাও ভাবতে হবে যে জামশেদপুরের ডিফেন্স কিন্তু অতটা ভালো নয় যে কাউন্টার অ্যাটাক বেস ফুটবলে মোহনবাগানকে আটকে রাখবে ওদের ডিফেন্স দিয়ে। ফলে এই ম্যাচের ক্ষেত্রেও মোহনবাগানের সব থেকে বড় অ্যাডভান্টেজটাই হচ্ছে মোহনবাগানের ডিসঅ্যাডভান্টেজ। মোহনবাগানের অ্যাডভান্টেজ হচ্ছে মোহনবাগান এগিয়ে থেকে নামছে বা অ্যাডভান্টেজ নিয়ে নামছে বা ফেভারিট টিম হিসেবে নামছে। উল্টো দিকের টিম সবসময় বুঝছে যে মোহনবাগানের মতো বড় টিমের এগেনস্টে খেলতে হবে, নর্মালভাবে খেলা যাবে না, স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, মোহনবাগানকে স্ট্র্যাটেজি দিয়ে মারতে হবে। ফলে মোহনবাগানের বিরুদ্ধে ওপেন প্লে কেউই খেলতে যাচ্ছে না। ফলে ছোট ছোট টিমকে ফেস করার ক্ষেত্রেও এটা মনে হচ্ছে না যে মোহনবাগান কখনো পিছিয়ে পড়ছে। মোহনবাগানের যেটা মনে হচ্ছে মোহনবাগান খেলাটায় ডমিনেট করছে, মোহনবাগান ম্যাচের রাশ নিজের হাতে রাখছে, কিন্তু মোহনবাগান সেইভাবে পারফর্ম করে বা একাধিক গোল তুলে এটা বিশাল ব্যবধানে জিততেও পারছে না। তবে লিগ টেবিলের নিরিখে এই ম্যাচটা মোহনবাগানের কাছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, কারণ কোনোভাবে যদি জামশেদপুর ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু জামশেদপুরের সঙ্গে যতই পয়েন্টের পার্থক্য 5-এর হোক, জামশেদপুর কিন্তু একটা কম ম্যাচ খেলে থাকবে এবং সেক্ষেত্রে অ্যাকচুয়াল পয়েন্টের ডিফারেন্স কিন্তু 2 পয়েন্টের দাঁড়িয়ে যাবে। তো আশা করা যায় মোহনবাগান কখনোই লিগ টেবিলে এত ভালো জায়গায় থাকার পজিশনটাকে নষ্ট করে জামশেদপুরকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে দেওয়ার সুযোগ দেবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তো সেই দিক দিয়ে বিচার করলে এটা আমাদের কাছে একটা মাস্ট উইন ম্যাচ হতে চলেছে।
এবং এই ম্যাচটা মোহনবাগান জিতে গেলে লিগ টেবিলে একদম স্বস্তির জায়গায় মোহনবাগান থাকবে। আর গতকাল গোয়া ম্যাচ ড্র করার জন্য তো মোহনবাগানের অবস্থানটা আরও বেশি পাকাপোক্ত হয়ে গেছে এবং ডিফারেন্সটা আরও বেশি বেড়ে গেছে। গোয়া একটা থ্রেটের জায়গা অবশ্যই। আর মোহনবাগানের চোট আঘাত নিয়ে আলোচনা করলে বলতে হবে আপুইয়া প্র্যাকটিস করছে, আপুইয়ার চোট নিয়ে কোনো চাপ নেই। গ্রেগ স্টুয়ার্ট তো মনে হচ্ছে যে প্রথম থেকেই খেলতে পারবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগেই মনে হয় যে গ্রেগ স্টুয়ার্ট পুরো ম্যাচ খেলতে পারবে, কিন্তু আলটিমেটলি পুরো ম্যাচ থেকে খেলানো হয় না। আশিক কুরুনিয়ানের চোট নিয়ে সেরকম কোনো আপডেট নেই যে কতক্ষণ খেলতে পারবে, কতটা সুস্থ, কিচ্ছু জানা যাচ্ছে না। একইভাবে থাপার চোট নিয়েও প্রপার আপডেট পাওয়া যায়নি। তবে থাপা পরের ম্যাচটা খেলতে পারবে কি না সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। এবার ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্স নিয়ে অনেকেই আমাকে বলেছিলেন মন্তব্য করতে বা বিষয়টা নিয়ে বলতে। আমার কিন্তু বক্তব্য সবার থেকে একটু আলাদা ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্স নিয়ে। ওরা যে প্রেস কনফারেন্স করছে খুব ভালো করছে, ওরা আরও চেঁচামেচি করুক, ক্রীড়ামন্ত্রীর কাছে যাক, যাই করুক না কেন, করে যদি ওরা ভার আনতে পারে বা বিদেশি রেফারি আনতে পারে তাতে আলটিমেটলি ভারতীয় ফুটবলের এবং আইএসএলের লাভ হবে। তাই জন্য এটা নিয়ে আমি খুব একটা বক্তব্য রাখতে চাই না। ওরা যা চায় তাই করতে পারে, তাতে যদি কিছু লাভ হয় তাহলে ক্ষতি কী আছে, করুক না। আর যদি কিছু নাও হয় তাহলে শুধু শুধু মোহনবাগানের দিকে আঙুল তোলার জন্য তাদেরকে তো আলাদা করে কোনো ট্রফি, কাপ, শিল্ড ইত্যাদি দেওয়া হবে না। তো সেটা নিয়ে আমাদের অত ভাবনা চিন্তা করে খুব একটা লাভ নেই। ওদের যেটা ইচ্ছে ওরা সেটা করতে পারে। ওরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন ক্লাবের সদস্য, তারা যা মনে হচ্ছে করতে পারে। তবে আবার বলছি, এসব করে যদি ভার বা বিদেশি রেফারি আনতে পারে তাহলে আমরাও অ্যাপ্রিসিয়েট করবো ইস্টবেঙ্গলকে, এরকম যেন বারবার করে। আর যদি এই প্রেস কনফারেন্স করার পর ভারতীয় রেফারিরা কিছুটা চাপে থাকে, ইস্টবেঙ্গলের সপক্ষে কিছু রেজাল্ট দেয় বা ডিসিশান দেয়, তার ফলে যদি ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচগুলো জেতে তাহলেও আলটিমেটলি মোহনবাগানেরই লাভ। কারণ বড় বড় টিম যাদের সঙ্গে মোহনবাগানকে চ্যাম্পিয়নশিপ লড়াই লড়তে হচ্ছে তাদেরকে যদি ইস্টবেঙ্গল হারায় তাহলে সেটা মোহনবাগানের ক্ষেত্রেও খুব ভালো। তাই এটা নিয়ে আমার কোনো অবজেকশান নেই। আমাদের সঙ্গে দুটো খেলা তো হওয়ার ছিল, হয়ে গেছে, দুটোতে ওরা হেরে গেছে, ফলে ওদের সঙ্গে আমাদের এই লিগের ম্যাচে তো আর কোনো দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই। তো আমিও চাইবো ওরা বাকি টিমদের হারাক, বিশেষ করে আমাদের সঙ্গে যারা চ্যাম্পিয়নশিপে আছে তাদের আরও বেশি করে হারাক, অন্যান্য টিমের পয়েন্ট কাটুক, তাতে আমাদের সুবিধে হবে। আমি তো বলবো সমস্ত মোহনবাগান সমর্থকদের উচিত গোয়া এবং বেঙ্গালুরু ম্যাচে ইস্টবেঙ্গলকে সাপোর্ট দেওয়া। জামশেদপুরের সঙ্গে দুটো ম্যাচ ওদের হয়ে গেছে, তো এই ম্যাচ দুটো ওদেরকে সাপোর্ট করেও যদি জেতানো যায় তাহলেও সেটা আমাদের পক্ষে খুব ভালো। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।